হাই, ওয়েলকাম টু অল অফ ইউ টু দিস সিরিজ মিউচুয়াল ফান্ড A to Z। আজকের কোশ্চেন আমরা আলোচনা করব, ক্যান এনআরআই ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া? মিন্স যারা এনআরআই নন রেসিডেন্ট ইন্ডিয়ান তারা কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে? ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডে কি তারা ইনভেস্ট করতে পারবে? সেই কোশ্চেন নিয়ে আজকের আলোচনা। এটা হচ্ছে যারা বাইরের দেশের লোক, যারা ইন্ডিয়াতে বিভিন্ন রকমভাবে ইনকাম সোর্স থাকতে পারে তো তারা কি ইনভেস্ট করতে পারে? যারা ভারতবর্ষের রেসিডেন্ট নন, ভারতবর্ষে যারা বাস করেন না, বা ভারতবর্ষে যারা বাইরের দেশের মানুষ, তাদের জন্য কি ব্যবস্থা আছে? তো এনআরআই ইনভেস্ট করতে পারবে কি পারবে না মিউচুয়াল ফান্ড হাউসে? তার উত্তরটা হচ্ছে হ্যাঁ, পারবে। বাট সেখানে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে রিপ্যাট্রিয়েবল, অপশান নাম্বার 1 রিপ্যাট্রিয়েবল, আর অপশান নাম্বার 2 হচ্ছে নন রিপ্যাট্রিয়েবল। এবার এই রিপ্যাট্রিয়েবল কথাটার অর্থ হচ্ছে যারা এনআরআই পিপল তারা এখানে ইনভেস্ট করতে পারবে এবং এই যে অ্যাসেট, সেই অ্যাসেটটা বাইরের দেশে, তাদের দেশে বা ইন্ডিয়ার বাইরে কিন্তু তারা নিয়ে যেতেও পারবে। এটাকে রিপ্যাট্রিয়েবল বলা হয়। এই রিপ্যাট্রিয়েবল অপশানের জন্য এনআরআইকে অবশ্যই একটা এনআরই অ্যাকাউন্ট থাকতে হবে উইথ এ ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। মানে এনআরই অ্যাকাউন্ট মিন্স নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট, যেখানে ইন্ডিয়ার কোনো একটা ব্যাঙ্কে তার একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং সে ইনভেস্টেড ক্যাপিটাল বা প্রফিট সবই সে একটা প্রসেস অনুযায়ী তার দেশে নিয়ে যেতে পারে। আরও একটা অপশান, সেটা হচ্ছে নন রিপ্যাট্রিয়েবল। নন রিপ্যাট্রিয়েবল মিন্স এনআরআই ক্যান নট কনভার্ট ইনভেস্টেড মানি ব্যাক টু হিজ হোম কান্ট্রি। মানে যদি কোনো এক ব্যক্তি বাংলাদেশ থেকে বিলং করে এবং নন রিপ্যাট্রিয়েবল অপশান সে অ্যাভেল করে, তাহলে কিন্তু ইনভেস্টেড ক্যাপিটাল সে কিন্তু বাংলাদেশে ভারত থেকে নিয়ে যেতে পারবে না। তাকে এনআরই হতে হবে, এনআরই অ্যাকাউন্ট থাকতে হবে ইন্ডিয়ান ব্যাঙ্কে, এবং সেটা পসিবল। সো ফর এনআরআই, দ্যাট মিন্স এই যে অপশানটা যেটা বললাম নন রিপ্যাট্রিয়েবল, এর জন্য এনআরআইকে একটা এনআরও অ্যাকাউন্ট থাকতে হবে। এনআরও মিন্স নন রেসিডেন্ট অর্ডিনারি। এই অ্যাকাউন্ট থাকলে সে ইনভেস্ট করতে পারবে। এইবার এই দুটো অপশান কনফিউজ করছে যে আমি কোন অপশানটা অ্যাভেল করব বা আমার জন্য কোনটা সুইটেবল। তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে, এখানে অনেক ট্যাক্সেশনের ব্যাপারও আছে। সো একটু গুগল করবেন আর একটু পড়াশোনা করবেন, তাহলে বুঝতে পারবেন যে এনআরও সম্বন্ধে এর পার্থক্যটা কী। আমি একটা ওভারঅল ধারণা দিয়ে যাচ্ছি যে এনআরই অ্যাকাউন্ট এর পারপাস হচ্ছে টু ডিপোজিট ফরেন আর্নিংস ইন ইন্ডিয়া। মানে ফরেন যে আর্নিংসটা সেটা ইন্ডিয়াতে ডিপোজিট করার জন্য এনআরই অ্যাকাউন্টটা ওপেন করা হয়, এবং যে কারেন্সি সেটা কিন্তু আপনি ইন্ডিয়ান রুপিসে পাবেন। এবং ট্যাক্সেশন যেটা হবে সেটা ইন্টারেস্ট যেটা আর্ন করবেন, ইন্টারেস্ট আর্ন ইজ ট্যাক্স ফ্রি ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে সেটা ট্যাক্স ফ্রি থাকবে। রিপ্যাট্রিয়েশন মিন্স প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট ক্যান বি ফ্রিলি রিপ্যাট্রিয়েটেড। মানে আপনি প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটোই আপনি কিন্তু আপনার দেশে ফ্রিলি কনভার্ট করে নিয়ে যেতে পারেন। এবং এটা সুইটেবল কাদের জন্য? সো দিস ইজ সুইটেবল ফর এনআরআইস হু প্রাইমারিলি আর্ন ইনকাম অ্যাব্রোড and want to manage those funds in India with tax benefit and repatriation flexibly। মানে এটা হচ্ছে এনআরআই যারা প্রাইমারিলি আর্ন করছে ইনকাম বাইরের দেশে অ্যাব্রোডে, এবং সে চাইছে ম্যানেজ করতে ওই ফান্ড বা ওই টাকা ইন্ডিয়াতে, এবং ট্যাক্স বেনিফিটও সে চাইছে, এবং সে তার দেশেও নিয়ে যেতে চাইছে ফ্লেক্সিবিলি। তার জন্য এনআরই অ্যাকাউন্ট। বাট যদি আমি এনআরও অ্যাকাউন্টের কথা বলি, নন রেসিডেন্ট অর্ডিনারি, সেখানে পারপাস অফ দ্য ইনভেস্টমেন্ট ইজ টু ম্যানেজ ইনকাম আর্ন ইন ইন্ডিয়া। মানে আপনার একটা ইন্ডিয়াতে কোনো একটা বিজনেস বা যাই হোক কোনো একটা রেন্টাল কোনো কিছু আছে, সেটা এই ইনকামটাকে ম্যানেজ করার জন্য আপনি এনআরও অ্যাকাউন্ট ওপেন করেছেন, এবং যে কারেন্সি আপনি পাবেন সেটা ইন্ডিয়ান রুপিসে পাবেন, এবং ইন্টারেস্ট যেটা আর্ন করবেন সেটা ট্যাক্সেবল হবে অ্যাজ পার ইন্ডিয়ান নর্মস অ্যান্ড রেগুলেশন। এবং রিপ্যাট্রিয়েশন পারপাসে যদি বলি, তাহলে বলছে while interest can be repatriated there are limits on principal repatriation। মানে আপনি প্রিন্সিপাল নিজের
দেশে নিয়ে যেতে গেলে একটা লিমিট আছে, ম্যাক্সিমাম $1 মিলিয়ন, মানে $10 লাখ পার ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি এই প্রিন্সিপাল কিন্তু শিফট করতে পারেন আপনার দেশে। এখানে একটা ক্যাপ লাগানো আছে। এবং এটা কাদের জন্য সুইটেবল? এনআরআইস হু হ্যাভ ইনকাম সোর্সেস ইন ইন্ডিয়া সাচ অ্যাজ রেন্টস, ডিভিডেন্ডস অর পেনশনস অ্যান্ড ওয়ান্ট টু ম্যানেজ দোজ আর্নিংস ওয়াইল অ্যাডহেরিং টু ইন্ডিয়ান ট্যাক্স রেগুলেশন। মানে আপনি ইন্ডিয়ান ট্যাক্স রেগুলেশনের মধ্যে আছেন, আপনার একটা এখানে রেন্টাল ইনকাম আসছে, ঘর ভাড়া, আপনার ডিভিডেন্ড ইনকাম আসছে, আপনার একটা পেনশন আছে, এবং সেই পার্টিকুলার অ্যামাউন্টটা ম্যানেজ করার জন্য বা সেই আর্নিংটা ম্যানেজ করার জন্য এবং ইন্ডিয়ান ট্যাক্সেশন রেগুলেশনের মধ্যে আপনার এটা ম্যানেজ করার জন্য এটা সুইটেবল। সো এটাই হচ্ছে পার্থক্য। আপনি যদি এনআরআই হয়ে থাকেন আপনি ইনভেস্ট করতে পারেন দুটো পদ্ধতি, একটা রিপ্যাট্রিয়েবল, একটা হচ্ছে নন রিপ্যাট্রিয়েবল। রিপ্যাট্রিয়েবল মানে হচ্ছে আপনি সমস্ত ক্যাপিটাল আপনার দেশে প্রফিট সহ শিফট করতে পারেন, বাট আপনার একটা এনআরই অ্যাকাউন্ট থাকতে হবে, নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট, এবং ইন্ডিয়াতে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যার মাধ্যমে আপনি এটা করতে পারেন। আর নন রিপ্যাট্রিয়েবল মিনস আপনি ক্যাপিটাল শিফট করতে পারেন, বাট একটা লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী এবং ভারতবর্ষের ট্যাক্স রেগুলেশন অনুযায়ী আপনার সমস্ত অপশানগুলোকে অ্যাভেল করতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কোশ্চেন যে এনআরআই ইনভেস্ট করতে পারে কি পারবে না মিউচুয়াল ফান্ডে, ভারতবর্ষের মিউচুয়াল ফান্ডে, তার উত্তর। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এই চ্যানেলের মাধ্যমে। মিউচুয়াল ফান্ড A to Z সিরিজ যেটা স্টার্ট করেছিলাম সেই সিরিজের কন্টিনিউ কোশ্চেন অ্যান্সার কন্টিনিউ চলছে। আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে জানান, আমি সেই অ্যান্সারটা কোশ্চেনটা অবশ্যই নেব। এবং আপনার যদি কোনো অংশে উপকৃত হয় এই ভিডিওটা, অবশ্যই আপনি আমাকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, এবং পরের ভিডিওতে আমি আবার একটা নতুন কোশ্চেন নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, নমস্কার।